বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে আমার সালাম। আশা রাখি সবাই ভালো আছো। একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা রসায়ন প্রথম পত্রের ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, এখানে আজকে পাঠের বিষয়বস্তু সেমি মাইক্রো ও মাইক্রো অ্যানালাইসিস। তোমরা খেয়াল করে দেখো, বিশ্লেষণীয় পদ্ধতিতে সেমি মাইক্রো ও মাইক্রো অ্যানালাইসিস ব্যবহার করা হয়। এছাড়া আরও একটি পদ্ধতিও আছে, সেটা হচ্ছে ম্যাক্রো পদ্ধতি। এই পাঠ শেষে তোমরা আরও একটু কিছু বাড়তি দেওয়া হলো, সেটা হলো পরীক্ষাগারে ব্যবহৃত যে গ্লাস সামগ্রী আছে কয়েকটা চিহ্নিত করে তার চিত্র দেওয়া হলো, এগুলোর বর্ণনা। রাসায়নিক বিশ্লেষণের সেমি মাইক্রো ও মাইক্রো অ্যানালাইসিস ব্যাখ্যা করতে পারবে, এই পদ্ধতির সুবিধা অসুবিধা। সেমি মাইক্রো ও মাইক্রো অ্যানালাইসিস পদ্ধতির যে ব্যবহৃত যন্ত্রপাতি, এগুলো উল্লেখ সহ এদের ব্যবহার বর্ণনা করতে পারবে। দেখো এবার, গুণগত বিশ্লেষণে জৈব ও অজৈব যৌগের নমুনার পরিমাণের উপর ভিত্তি করে এই পদ্ধতিকে 3 ভাগে ভাগ করা যায় গুণগত বিশ্লেষণের জন্য। একটা হলো ম্যাক্রো বা সাধারণ পদ্ধতি, সেমি মাইক্রো বিশ্লেষণ পদ্ধতি, মাইক্রো বিশ্লেষণ পদ্ধতি। দেখো, ম্যাক্রো বা সাধারণ পদ্ধতি, ম্যাক্রোটা হচ্ছে সবচাইতে বড় মাপের যে জিনিসপত্র নিয়ে কাজ করা হয়। এই ধরনের বিশ্লেষণে ব্যবহৃত কঠিন নমুনার পরিমাণ 0.5 গ্রাম থেকে 2 গ্রাম পর্যন্ত। 0.5 হাফ গ্রাম যেটা নমুনার পরিমাণটা নেওয়া হয়। দ্রবণের ক্ষেত্রে সলিউশনটা হবে 25 মিলিলিটার থেকে 50 মিলিলিটার। আমাদের দেশে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে এই পদ্ধতি ব্যবহৃত হয়, আগে ছিল, কিন্তু বর্তমানে এখন সেমি মাইক্রো পদ্ধতিটা ব্যবহার করা হয়। তবে টাইট্রেশন মূলক শনাক্তকরণে এই পদ্ধতি ব্যবহার করা হয়। ম্যাক্রো বিশ্লেষণে মেজারিং সিলিন্ডার ব্যবহার করা হয়। কিপ যন্ত্রে ফেরাস সালফেট ও লঘু সালফিউরিক অ্যাসিড থেকে উৎপন্ন জমা হাইড্রোজেন সালফাইড H2S ব্যবহৃত হয়। পরিবেশেরও অনেক ক্ষতি করে, কারণ ম্যাক্রো পদ্ধতিতে বর্জ্য কেমিক্যাল বেশি হয়, পরিবেশে অধিক ক্ষতিকর প্রভাব ফেলতে পারে এবং এক্ষেত্রে বেশি সময় লাগবে। তো এই ম্যাক্রো বিশ্লেষণ পদ্ধতিটা যে যন্ত্রপাতিগুলো আছে তোমরা দেখো, প্রথমটাতে হচ্ছে মেজারিং সিলিন্ডার 50, 100, 300, 500, 1 লিটার, হ্যাঁ, এগুলোর দাগাঙ্কিত অবস্থায় আছে। আরেকটা হচ্ছে তোমার ছবির পাশে আয়তনিক ফ্লাস্ক, ভলিউমেট্রিক ফ্লাস্ক। এগুলো আয়তন, গলার মধ্যে চিকন, গলার মধ্যে দাগ দেওয়া আছে, স্টপ কর্ক যেটা দিয়ে মুখ বন্ধ ছিপি দ্বারা আটকানো থাকে। এবার দেখো আরেকটি যন্ত্র, সেটা হচ্ছে বুরেট, ফিফেট, আর হচ্ছে তোমার কনিক্যাল ফ্লাস্ক, বিকার। বিকারটা অনেকটা গ্লাসের মতোই স্বচ্ছ সাদা কাচের তৈরি। এবং এই গ্লাস সামগ্রীগুলো আমাদের কি কাজে লাগে? প্রথম ধরো আয়তনিক ফ্লাস্ক, আয়তন পরিমাপের জন্য ব্যবহার করা হয়, প্রমাণ দ্রবণ প্রস্তুতিতে ব্যবহার করা হয়। বুরেট টাইট্রেশনে ব্যবহৃত হয়, আয়তনিক বিশ্লেষণে ব্যবহৃত হয়। এটা যে কীভাবে একটা স্ট্যান্ডের মাঝখানে এটা আটকানো থাকে, ফোটায় ফোটায় আমরা কী করি, বুরেট থেকে দ্রবণ মিক্সার করি। পিপেট নির্দিষ্ট তরলের আয়তনের তরল এক পাত্র থেকে অন্য পাত্র নেওয়ার জন্য আগে মুখ দিয়ে করা হতো, এখন এটা ড্রপারের সাহায্যে করা হয়।
এটাও আয়তনিক বিশ্লেষণে ব্যবহার করা হয়। এবার আসো কনিক্যাল ফ্লাক্স, এটাও আয়তনিক বিশ্লেষণে ব্যবহার করা হয়। কনিক্যাল ফ্লাক্সটা ফানেল, পাত্রের তরল পদার্থ নেওয়ার জন্য, আমরা যেটা ছাঁকনি বলি, ও প্রমাণ দ্রবণ তৈরিতে কঠিন পদার্থ মেপে ফানেলের মাধ্যমে পাত্রে নেওয়া হয়। এবার দেখো গ্লাস সামগ্রী ও এদের ব্যবহার, এগুলো তো বললাম ফানেল পর্যন্ত। তো আরও কিছু আমরা পরবর্তী ক্লাসে শিখব। এবার আসি আমরা দ্বিতীয় পদ্ধতি অ্যানালাইটিক্যাল, যেটা আছে সেমি মাইক্রো পদ্ধতি। এই ধরনের বিশ্লেষণে ব্যবহৃত কঠিন নমুনার পরিমাণ 50 মিলিগ্রাম থেকে 200 মিলিগ্রাম পর্যন্ত। নমুনাটা, স্যাম্পলটা, মানে তার থেকে ওখানে ছিল 0.5 থেকে 1 গ্রাম বস্তু তখন ব্যবহৃত হতো 2 গ্রাম পর্যন্ত, আর এখানে 50 মিলিগ্রাম থেকে 200 মিলিগ্রামে। এবং এক্ষেত্রে দ্রবণের আয়তন 2 ml থেকে 5 ml। এই পদ্ধতিতে কিছু বিকল্প বিকারক ব্যবহৃত হয়, যেমন ধরো কপার ও জিঙ্ক লবণের ক্ষারীয়মূলক শনাক্তকরণের জন্য H2S এর পরিবর্তে এখানে থায়োঅ্যাসিটামাইড ব্যবহৃত হয়, এবং এটা পানির সাথে বিক্রিয়া করে অল্প পরিমাণ H2S হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন করে। এই সেমি মাইক্রো পদ্ধতির সুবিধাও আছে, অসুবিধাও আছে। এটা 50 থেকে 200 মিলিগ্রাম, যেটা আগে বললাম, নমুনা ব্যবহার করা হয়, এবং দ্রবণ আয়তন 2 থেকে 4 ml দ্রবণ বিশ্লেষণে ব্যবহৃত হয়। দূষণ মাত্রা তুলনামূলকভাবে ম্যাক্রোর তুলনায় কম। আঙ্গিক বিশ্লেষণ পদ্ধতিতে এটা ব্যবহার করা হয়, এবং এক্ষেত্রে থায়োঅ্যাসিটামাইড ব্যবহার করা হয়। শিক্ষার্থীরা এবার দেখো সেমি মাইক্রো অ্যানালিসিস পদ্ধতির কথা বললাম। এবার আসি আমরা মাইক্রো বিশ্লেষণ পদ্ধতি। মাইক্রো বিশ্লেষণ পদ্ধতিতে সবচাইতে কম নমুনা ব্যবহার করা হয়। অনেক বইতে আছে 0.01 গ্রামের চেয়ে কম। এখানে আছে কঠিন নমুনা পরিমাণ 5 মিলিগ্রাম থেকে 20 মিলিগ্রাম পর্যন্ত, এবং দ্রবণের আয়তন 0.2 ml থেকে 1 মিলিলিটার। এই পদ্ধতিতে উন্নত মানের যন্ত্রপাতি ব্যবহৃত হয়, যেমন SPLC, IR বর্ণালিমিতি, UV-Vis বর্ণালিমিতি, NMR, এক্স-রে, AAS এগুলোতে ব্যবহার করা হয়। এবার আসি আমরা এই যে মাইক্রো অ্যানালাইসিস পদ্ধতি, এরও কিছু সুবিধা আছে। যেমন ধরো এখানে যে স্যাম্পলটা পরিমাণ দেখা যায়, আমি ছোটো আকারে লিখলাম যে 5 থেকে 20 মিলিগ্রাম, এবং দ্রবণ বিশ্লেষণে ব্যবহৃত 0.2 থেকে 1 ml দ্রবণ। বজ্রের পরিমাণ এখানে খুবই সামান্য, দূষণ মাত্রা সামান্য। মাইক্রো ক্যাপিলারি টিউব ব্যবহার করা হয়, ছোট ছোট টিউব, যেগুলোতে অল্প কিছু দ্রবণ নিয়ে কাজ করা হয়, এবং এটা সেন্ট্রিফিউজ যন্ত্র দিয়ে কাজ করা হয়। মাত্রিক বিশ্লেষণ পদ্ধতি এটা, এবং এর থায়োঅ্যাসিটামাইড এখানেও ব্যবহার করা হয়। সেন্ট্রিফিউজ যন্ত্র এটা একটা এমন একটা যন্ত্র, দ্রবণ নিয়ে টেস্ট টিউবগুলো বসিয়ে আমরা কারেন্টের সাহায্যে সহজেই পদক্ষেপ ফেলতে পারি এবং দ্রবণটা আলাদা করতে পারি। মাইক্রো ও সেমি মাইক্রো পদ্ধতির মধ্যে সুবিধা ও অসুবিধা। আগের মতোই মাইক্রো পদ্ধতি বলতো যে রাসায়নিক দ্রব্য নগণ্য, যেটাতে আমি সবচেয়ে ক্ষুদ্র পদ্ধতিটা হলো মাইক্রো পদ্ধতি। সেকেন্ড যেটা সেটাই সেমি মাইক্রো, আর প্রথম সবচেয়ে বড় হচ্ছে ম্যাক্রো পদ্ধতি। খেয়াল করতে হবে কে বড় কে ছোট কে, এবং এদের প্রত্যেকটা পরিমাণ মনে রাখবে, এবং
যে দ্রবণটা নেওয়া হবে সেই পরিমাণটাও তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। মাইক্রো পদ্ধতিতে বর্জ্য রাসায়নিক দ্রব্য নগণ্য, তাই এটা দূষণ মাত্রা নগণ্য, পরিবেশ দূষণ মাত্রা। এবং ন্যূনতম পরিমাণটাও বললাম, যে রাসায়নিক দ্রব্যটুকু ব্যবহার করবা। এবং এখানে অপচয় ঘটে না, খরচ বেশ কম হয়, তাই পরিবেশ দূষণের ঝুঁকি হ্রাস পায়। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে অধিকতর নির্ভুল বিশ্লেষণের জন্য এই পদ্ধতি খুবই উপযোগী। তবে এই পদ্ধতির মাইক্রো যেটা সবচেয়ে ছোট, এটার অসুবিধা হচ্ছে যন্ত্রপাতির খুবই ব্যয়বহুল। কারণ IRI, NMR, UV, এক্স-রে, ক্রোমাটোগ্রাফিতে, SPLC, GC, গ্যাস ক্রোমাটোগ্রাফি, গ্যাস লিকুইড ক্রোমাটোগ্রাফি ইত্যাদিতে যদিও ব্যবহার করতে হয়, এগুলো এই যন্ত্রপাতি কিনতে অনেক টাকা লাগবে, খুবই খরচ বেশি, এজন্য এটা করাও অসম্ভব হয়ে পড়ে। এটাই তার অসুবিধা। এবার আসো সেমি মাইক্রো ও মাইক্রো বিশ্লেষণ পদ্ধতি, যেটা আমাদের পাঠ্য বইতে অক্ষরপত্র বইতে যেভাবে লেখা আছে, তোমরা একটু মনোযোগ দিয়ে পড়বে, তাহলে সহজে জিনিসটা আয়ত্তে আসবে। তো দেখো, প্রথমে পয়েন্ট দিয়ে লিখবে পার্থক্যের বিষয়, সেমি মাইক্রো ও মাইক্রো বিশ্লেষণের মধ্যে তুলনা। এক্ষেত্রে গৃহীত বস্তুর ভরটা উপরে লিখবে, দ্রবণের আয়তন নিচে, তরল পরিমাপের যন্ত্র, এক্ষেত্রে সেমি মাইক্রো ক্যাপিলারি টিউব ব্যবহার করা হয়, ওখানে মাইক্রো ক্যাপিলারি টিউব ব্যবহৃত হয়। ব্যবহারের ক্ষেত্রে পরিমাণগত বিশ্লেষণ ও কাঠামো নির্ণয় করা হয়, আর এখানে ক্রোমাটোগ্রাফি, স্পেকট্রোগ্রাফি, একটু আগে যেটা বললাম মাইক্রো বিশ্লেষণটা ব্যবহার করা হয়। পরিবেশের উপর প্রভাবটা বলবা যে সেমি মাইক্রো বিশ্লেষণ পদ্ধতিতে বজ্র কেমিক্যাল কম, এতে দূষণ মাত্রা কম, আর মাইক্রো বিশ্লেষণ বজ্র কেমিক্যাল একেবারেই নগণ্য এবং দূষণ মাত্রা অত্যন্ত নগণ্য। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছ। শিক্ষার্থীরা, এবার আসো, আরেকটা ছোট প্রশ্ন আসে পরীক্ষায় তোমাদের, অবশ্যই এই প্রশ্নগুলো জ্ঞান অনুধাবনে বিভিন্নভাবে আসতে পারে। এক্ষেত্রে সেমি মাইক্রো অ্যানালাইসিস একটি পরিবেশ বান্ধব পদ্ধতি, কেন ব্যাখ্যা করো। এটা আসলে তোমাকে অবশ্যই ওই নমুনার পরিমাণ, স্যাম্পল কতটুকু নিচ্ছ, এটা অবশ্যই প্রথমে উল্লেখ করতে হবে। যেমন ধরো, সেমি মাইক্রো বিশ্লেষণীয় রসায়নে স্বল্প পরিমাণ রাসায়নিক উপাদান শনাক্তকরণ ও পরিমাণগত বিশ্লেষণে ব্যবহৃত হয়, এটা বলবা। খুব অল্প পরিমাণ মানে 0.05 থেকে 0.2 গ্রাম কঠিন যে স্যাম্পলটা নিবা, এবং তরলের দ্রবণ হবে 2 থেকে 4 ml, এটা নিয়ে পরীক্ষা করা হয়। 2 নম্বর বলছি, বিকারক কম ব্যবহৃত হয়, খরচ কম হয়, এই পদ্ধতিতে সময় কম লাগে। এই পদ্ধতিতে বিকারক হিসেবে H2S ব্যবহার না করে থায়োএসিটামাইড ব্যবহার করা হয়। এটা গরম পানির সাথে বিক্রিয়া করে দ্রবণে H2S উৎপন্ন করে, এবং এই উৎপন্ন হাইড্রোজেন সালফার অত্যন্ত দুর্গন্ধযুক্ত। যেহেতু কম পরিমাণ উৎপন্ন হয়, হ্যাঁ, এক্ষেত্রে দুর্গন্ধ ছড়ায় না। কিপ যন্ত্রে উৎপন্ন H2S দ্বারা পরিবেশ দুর্গন্ধ ছড়ায়। তো এই পয়েন্টগুলো আমরা যদি এখানে লিখতে পারি, তাহলে আমরা তুলনা, সংজ্ঞা, জ্ঞান অনুধাবন, প্রয়োগ এক্ষেত্রেও আমরা লিখতে পারবো। এবার আসো সেমি মাইক্রো পদ্ধতির সুবিধাসমূহ। সেমি মাইক্রো পদ্ধতির যে সুবিধা তো একবার বললাম, আবার আরও কিছু বলো। এখানে যদি আমি পয়েন্ট বাই পয়েন্ট লিখি, তাহলে এইভাবে লিখতে হবে। এই পদ্ধতিতে বজ্র রাসায়নিক দ্রব্যের পরিমাণ কম হয়, এটা পরিবেশ দূষণও কম হয়। অল্প পরিমাণ নমুনা দ্রবণ নিয়ে কাজ করা হয়। মনে করো 2-4 ml এর জন্য 50 থেকে 200 মিলিগ্রাম কঠিন পদার্থ নেওয়া হয়। পরিবেশের দূষণও এখানে কম হয়। সেমি মাইক্রো বিশ্লেষণে ব্যবহৃত যন্ত্রপাতির দাম অপেক্ষাকৃত সস্তা, এক্ষেত্রে সময়ও কম লাগে, এবং এটা কম পরিমাণ বিকারক ব্যবহৃত হয় বিধায় শিক্ষা প্রতিষ্ঠানে এই পদ্ধতি ব্যবহার করলে অর্থের সাশ্রয় হয়। এক্ষেত্রেও H2S এর পরিবর্তে থায়োএসিটামাইড যোগ করা হয়, এক্ষেত্রেও পরিবেশে দুর্গন্ধ ছড়ায় না H2S এর, পচা ডিমের যে গন্ধ। এবং এটাও পরিবেশ বান্ধব, সবুজ রসায়ন, গ্রিন কেমিস্ট্রিতে এটা অত্যন্ত নীতির সহায়ক। স্কুল কলেজ পর্যায়ে ব্যবহারিক ক্লাসে, প্র্যাকটিক্যাল ক্লাসে অবশ্যই এটা অধিক উপযোগী। তবে
এটার অসুবিধাও আছে। অধিকতর নির্ভুল বিশ্লেষণের ক্ষেত্রে সেমি মাইক্রো পদ্ধতি উপযোগী নয়। একেবারে পিওর 100% কারেক্ট এরকম হবে না, তো এই জন্য এটা বেশি অতটা উপযোগীও নয়। তো এবার আমরা যা শিখলাম এগুলো মূল্যায়ন করি। সাধারণ প্রচলিত পদ্ধতিতে টাইট্রেশনে কী কী গ্লাস সামগ্রী ব্যবহৃত হয়? তোমরা উত্তর লিখে নোট করে নেবে। সেমি মাইক্রো পদ্ধতির সুবিধাগুলো শিখবে। মাইক্রো পদ্ধতির কয়েকটি যন্ত্রের নাম ও ব্যবহার শিখবে। তো বাসায় মনোযোগ দিয়ে পাঠ্য বইটা আয়ত্ত করবে। আজকে যা শিখালাম খুব মনোযোগ দিয়ে পড়বে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী ক্লাসের জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।